ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিউম্যান অ্যাপ স্টোরের ইংলিশ রাইটিং ক্লাসের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটির উদ্দেশ্য গ্রামাটিক্যাল কোনো কিছু শেখানো নয়, বরং অলসতা এবং অসাবধানে আমরা কিছু মিস্টেক্স করে থাকি, সেই মিস্টেকগুলো তুলে ধরাই হচ্ছে আজকের ক্লাসের উদ্দেশ্য। তাহলে আসুন শুরু করা যাক। ভুল নাম্বার 1, হাই সাউন্ডিং ওয়ার্ড বা কঠিন শব্দ ব্যবহার করার প্রবণতা। এটি একটি সাধারণ প্রবণতা। ইংরেজি লেখার সময় আমি অনেক কিছু জানি, ওই ধরনের শো অফ টেন্ডেন্সি থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু ভাষার উদ্দেশ্য হচ্ছে কমিউনিকেশনস। আমি অনেক কিছু জানি, সেটা দেখানো উদ্দেশ্য নয়। আমাদেরকে অবশ্যই এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আসুন একটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি ক্লিয়ার করি। সে বলে যে সে আমাকে ঘৃণা করে, ওইটার ট্রান্সলেশন কী হবে? শি আর্টিকুলেটস দ্যাট শি হ্যাজ এ সেন্স অফ হ্যাট্রেড ফর মি। হোয়াট এ কমপ্লিকেটেড স্টাইল অফ ডেলিভারি, তাই না? সেন্টেন্সটি কিন্তু কারেক্ট। ব্যাপারটিকে আপনি সিম্পলি এভাবে বলতে পারেন, শি সেইজ দ্যাট শি হেটস মি। একটু লক্ষ্য করে দেখুন, আর্টিকুলেট মানেও বলা, আবার সেই মানেও বলা, কিন্তু আমরা অবশ্যই আর্টিকুলেট না বলে এখানে সে বলবো, কারণ আর্টিকুলেট কথাটি সফিস্টিকেটেড হলেও এটা খুবই অপ্রচলিত একটি শব্দ এবং এখানে অনেকটা ইনঅ্যাপ্রোপ্রিয়েটও বলা যায়। তাহলে প্রশ্ন হতে পারে, আমরা কি সফিস্টিকেটেড ওয়ার্ড ব্যবহার করব না? অবশ্যই ব্যবহার করব, কিন্তু তার আগে দেখে নিতে হবে সফিস্টিকেটেড ওয়ার্ডটি প্রচলিত কিনা এবং কনটেক্সটে 100% অ্যাপ্রোপ্রিয়েট কিনা। ইউ শুড হ্যাভ সাটল সেন্স অফ অ্যাপ্রোপ্রিয়েটনেস। আসুন আমরা আরেকটা এক্সাম্পল দিই। আমার মনে হচ্ছে ঝড় হতে পারে, ওইটার ট্রান্সলেশন কী হবে? আই থিঙ্ক দ্যাট দেয়ার উইল বি স্টর্মিং। পারফেক্ট। কিন্তু আপনি যদি এখানে থিঙ্কের পরিবর্তে সফিস্টিকেটেড একটি ওয়ার্ড ব্যবহার করতে চান, তাহলে বলতে পারেন আই অ্যান্টিসিপেট দ্যাট দেয়ার উইল বি স্টর্মিং। এখানে থিঙ্কও চিন্তা করা, আবার অ্যান্টিসিপেটও চিন্তা করা, কিন্তু অ্যান্টিসিপেট কথাটির অর্থ আশঙ্কা নিয়ে চিন্তা করা। যেহেতু ঝড় বৃষ্টির ব্যাপার, কিছুটা আশঙ্কা তো থাকতেই পারে। সো থিঙ্ক না ব্যবহার করে আপনি অ্যান্টিসিপেট সফিস্টিকেটেড ওয়ার্ডটি ব্যবহার করলেন। বুঝতেই পারছেন এখানে থিঙ্ক থেকে অ্যান্টিসিপেট কথাটি অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সফিস্টিকেটেড ওয়ার্ড কী করে ব্যবহার করতে হয়। সো একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে, ইংরেজি লেখার সময় কখনোই কমপ্লিকেটেড ওয়ার্ড ব্যবহার করা যাবে না। যত সিম্পল সম্ভব। সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। সাধারণের মধ্যেই লুকিয়ে থাকে অসাধারণ। কাজেই রাইটিংয়ের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কত সিম্পলভাবে আপনি আপনার মনোভাব প্রকাশ করতে পারেন, কঠিন কোনো শব্দের মাধ্যমে নয় কিন্তু। ভুল নাম্বার 2, এই ভুলগুলোকে আমি প্যারাগ্রাফের পঞ্চভূত বলে আখ্যায়িত করে থাকি। আসুন একটি প্যারাগ্রাফ লক্ষ্য করি। প্যারাগ্রাফটিতে 5টি গ্লেয়ারিং মিস্টেক্স আছে। প্রথম ভুলটি হচ্ছে ইটস এ লং প্যারাগ্রাফ উইদাউট এনি ব্রেক। এটি একটি লম্বা চড়া প্যারাগ্রাফ। সাধারণত প্যারাগ্রাফ অতিরিক্ত বড় হলে মানুষ পড়ার আগ্রহ হারিয়ে ফেলে। সম্ভব হলে প্যারাগ্রাফ 5-7 লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। দ্বিতীয় ভুলটি হচ্ছে ডিফারেন্ট ফন্টের ব্যবহার। একই প্যারাগ্রাফে বিভিন্ন ফন্ট ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করলে দেখবেন প্রথম সেন্টেন্সটিতে টাইমস নিউ রোমান ফন্টটি ব্যবহার করা হলেও চতুর্থ সেন্টেন্সটিতে এরিয়াল ফন্ট ব্যবহার করা হয়েছে। এটি সাধারণত কপি পেস্ট করলে এমনটা হয়। যেখান থেকে কপি করা হলো সেখানকার ফন্ট আপনার লেখায় থেকে যায়। একই লেখায় বিভিন্ন ফন্টের ব্যবহার মোটেও সমীচীন নয়। তৃতীয় ভুলটি হচ্ছে আননেসেসারি বাহারি ফন্টের ব্যবহার। লক্ষ্য করলে দেখবেন বোল্ড করা হয়েছে, আবার বিভিন্ন কালারও দেওয়া হয়েছে। এই ধরনের প্র্যাকটিস আপনার লেখার গুরুত্ব অনেকাংশে কমিয়ে দেয়। চতুর্থ ভুলটি হচ্ছে প্যারাগ্রাফটিকে জাস্টিফাই করা হয়েছে। প্রফেশনাল বা একাডেমিক রাইটিংয়ে এটি কখনোই করা উচিত নয়। পঞ্চম এবং শেষ ভুলটি হচ্ছে প্যারাগ্রাফটিতে আপার কেস ব্যবহার করে সেন্টেন্স লেখা। আপার কেসে কোনো কিছু লেখার অর্থ আপনি শাউট করছেন বা চিৎকার করছেন। প্যারাগ্রাফের শেষ লাইনটি চিৎকার করে বলার মতো কিছু নয়, কাজে এখানে আপার কেস ব্যবহার করা উচিত হয়নি। তাহলে আসুন জেনে নেই প্যারাগ্রাফটি সংশোধন করবেন কিভাবে। প্যারাগ্রাফটি একটু কেয়ারফুললি পড়লেই বুঝবেন কোথায় ব্রেক নেওয়া সম্ভব। আমি এখানে কয়েকটা ব্রেক নিচ্ছি। ব্রেক নেওয়ার সময় আরেকটি ব্যাপার খেয়াল রাখতে হবে, স্পেসিংগুলো যাতে ইভেন হয়, অর্থাৎ দূরত্বগুলো যাতে সমান হয়। অসমান দূরত্ব রাখা মোটেও উচিত নয়। ফন্ট এবং ফরম্যাটিং ঠিক করার জন্য সহজ একটি পদ্ধতি আছে। পুরো লেখাটি সিলেক্ট করে ফেলুন, তারপর কাঙ্ক্ষিত ফন্টটি সিলেক্ট করুন।
পছন্দ মতো ফন্ট সাইজ সিলেক্ট করুন। একই সঙ্গে ফরম্যাটিং ঠিক করে ফেলা সম্ভব। আমি পুরো লেখাকে কালো করে দিচ্ছি, অতঃপর বোল্ডগুলোকেও আনবোল্ড করে দিলাম। ফন্ট এবং ফরম্যাটিং সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান হয়ে গেল। সিলেক্ট অবস্থায় জাস্টিফিকেশনটিও ঠিক করে নিতে পারেন, জাস্ট লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করলেই হলো। পঞ্চম সমস্যাটি ট্রাবল শুট করার জন্যে জাস্ট সেন্টেন্সটি সিলেক্ট করে লয়ার কেস করে ফেলুন, ব্যাস হয়ে গেল। আশা করি প্যারাগ্রাফের পঞ্চভূতগুলো ধরতে পেরেছেন। তাহলে আসুন মুভ অন টু নেক্সট লেসন। ভুল নাম্বার 3, অসাবধানে বানান ভুল। এটি সাধারণত হয়ে থাকে স্পেল চেকারের উপর অন্ধ বিশ্বাস থাকলে। আসুন একটি এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি দেখে নেই। আসুন সেন্টেন্সটি লক্ষ্য করি। ওয়েদার ইজ ফাইন টুডে, উই কুড গো আউট ফর এ ওয়াক। আপনি ওয়েদার শব্দটি লিখতে গিয়ে স্পেলিং মিস্টেক করে বসলেন। আপনি স্পেল চেকারের মাধ্যমে যখন স্পেলিংটি শুদ্ধ করার চেষ্টা করবেন, তখন হয়তো স্পেল চেকার আপনাকে একটি লিস্ট দিবে শুদ্ধ বানানগুলোর। আপনি অন্ধবিশ্বাসবশত স্পেল চেকারের প্রতি প্রথমটাই নিয়ে নিলেন। দেখেন প্রথমটা নিয়ে নিলে কী দাঁড়ালো ব্যাপারটি। ওয়াটার ইজ ফাইন টুডে, আপনি কিন্তু ওয়াটার ইজ ফাইন টুডে লিখতে চাননি, লিখতে চেয়েছিলেন ওয়েদার ইজ ফাইন টুডে, তাই না? সো অন্ধবিশ্বাসের ফল হচ্ছে এই ধরনের স্পেলিং মিস্টেক। কখনোই শব্দটির অর্থ না জেনে সিলেক্ট করবেন না, এটি খুবই হাস্যকর একটি মিস্টেক। ভুল নাম্বার 4, সংকুচিত শব্দের ব্যবহার। আসুন জেনে নেই সংকুচিত শব্দ কী রকম হতে পারে। ওয়ানা, গনা এগুলো হচ্ছে সংকুচিত শব্দ। সংকুচিত শব্দগুলো স্পোকেনে স্মার্ট শোনালেও আপনি যখন রাইটিংয়ে ব্যবহার করবেন তখন কিন্তু খুবই আনপ্রফেশনাল মনে হবে এবং এগুলা অ্যাকসেপ্টেড নয়। সো আমি কাজটি করতে চাচ্ছি, ওইটার ট্রান্সলেশন আপনি স্পোকেনে বলতে পারেন আই ওয়ানা ডু দিস জব, বাট আপনি রাইটিংয়ে কোনো সময় লিখবেন না আই ওয়ানা ডু দিস জব, এটা খুবই আনপ্রফেশনাল হবে। সো একইভাবে আরও একটি এক্সাম্পল দেওয়া যায়, গনা, আই এম গোয়িং টু ডু দিস জব। সো আই এম গোয়িং টু ডু দিস জব হচ্ছে পারফেক্ট, আপনি কোনো সময় লিখবেন না আই এম গনা ডু দিস জব। সো খেয়াল রাখতে হবে ওয়ানা, গনা এগুলো কিন্তু লেখার সময় ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? সো লেটস মুভ অন টু নেক্সট লেসন। ভুল নাম্বার 5, সংক্ষেপিত শব্দের ব্যবহার। আমরা আগে দেখেছি সংকুচিত শব্দের ব্যবহার, এখন আমরা দেখব সংক্ষেপিত শব্দের ব্যবহার। সংক্ষেপিত শব্দ কি সেটা আপনারা জানেন, সেটাকে আমরা বলে থাকি অ্যাব্রিভিয়েশন। যেমন ইউএসএ, ইউকে, এসওএস, আইএম এগুলো হচ্ছে সংক্ষেপিত শব্দ। অ্যাব্রিভিয়েশন ব্যবহার করার ক্ষেত্রে একটি ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে লেখার প্রথমেই কিন্তু অ্যাব্রিভিয়েশন ব্যবহার করা যাবে না। আপনি অ্যাব্রিভিয়েটেড ফর্ম যদি ব্যবহার করতে চান তাহলে প্রথমে ফুল মিনিংটা লিখে ব্র্যাকেটে অ্যাব্রিভিয়েশনটা লিখবেন, পরবর্তীতে আপনি শুধু অ্যাব্রিভিয়েশনটা ব্যবহার করলেই চলবে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, হি সেন্ট মি অ্যান আইএম, অর্থাৎ সে আমাকে একটি ইনস্ট্যান্ট মেসেজিং পাঠালো। আপনি যদি প্রথমেই লিখেন হি সেন্ট মি অ্যান আইএম তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক হলো না, কারণ আইএমের ফুল মিনিংটা সবাই কিন্তু নাও জানতে পারে। সো আপনি প্রথমে যেটা করবেন, প্রথম অবস্থাতে আপনি লিখবেন হি সেন্ট মি অ্যান ইনস্ট্যান্ট মেসেজিং, তারপর ব্র্যাকেটে আইএম লিখে দিতে পারেন। পরবর্তীতে আপনি যখন আইএমের ব্যাপারে লিখবেন তখন শুধু ইনস্ট্যান্ট মেসেজিং না লিখে আইএম লিখলেই চলবে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন অ্যাব্রিভিয়েশন যদি ব্যবহার করতে হয় তাহলে কিভাবে করতে হবে। আমি আবারও রিপিট করছি, প্রথম অবস্থায় ফুল মিনিং লিখবেন, তারপরে ব্র্যাকেটে অ্যাব্রিভিয়েশনটা লিখবেন, পরবর্তীতে ওই অ্যাব্রিভিয়েটেড ফর্ম যদি লিখতে হয় তখন সংক্ষেপিত রূপটি লিখলেই হবে। ভুল নাম্বার 6, পাংচুয়েশন এবং স্পেস ঘটিত সমস্যা। আমরা যখন একটি সেন্টেন্স লিখব ডেফিনেটলি পরবর্তীতে একটা পাংচুয়েশন আসবে, তার মানে দাড়ি, কমা বা প্রশ্নবোধক চিহ্ন ইত্যাদি। পাংচুয়েশন এবং স্পেসিংয়ের ক্ষেত্রে যে ভুলগুলো সাধারণত হয় সেটি হচ্ছে, দেখা যায় যে আমরা একটি সেন্টেন্স লেখার পরে ওখানে একটি স্পেস দিয়ে বসলাম, তারপরে পাংচুয়েশন ব্যবহার করলাম। ওইটি কিন্তু মোটেও ঠিক নয়। সেন্টেন্সটি শেষ করার সাথে সাথে পাংচুয়েশন অর্থাৎ ফুল স্টপ বা প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে, ওইখানে কখনোই স্পেস দেওয়া যাবে না। আর নতুন সেন্টেন্স শুরু করার সময় অবশ্যই পাংচুয়েশনের পরে একটি স্পেস দিতে হবে। পাংচুয়েশন দিয়ে কিন্তু নতুন সেন্টেন্স শুরু করা যাবে না। সো পাংচুয়েশন শেষ হলো, একটি স্পেস, তারপরে আবার নতুন সেন্টেন্স। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ভুল নাম্বার 7, জার্গনের ব্যবহার। জার্গন জিনিসটা কি? জার্গন ব্যাপারটা হচ্ছে কোনো একটি শব্দ, যে শব্দটি কোনো একটি গোষ্ঠী বা কোনো একটি প্রফেশনের মধ্যেই
সীমায়িত বা সীমাবদ্ধ। আর তার মানে হচ্ছে যে ওই প্রফেশনের বা ওই গোষ্ঠীর লোকজনই ওই শব্দটা চেনে বা ওই শব্দটার অর্থ জানে, বাইরের লোকজন ওই শব্দটা সম্পর্কে তেমন আইডিয়া নেই। এই ধরনের শব্দকেই বলা হয় জার্গন। যেমন হাইপারটেনশন হচ্ছে একটি জার্গন, কারণ ওই হাইপারটেনশন শব্দটি মেডিকেল সায়েন্সে যারা পড়ে তারাই কেবল জানে যে এটার অর্থ কী, বাইরের লোকজন কিন্তু নাও জানতে পারে। সো আপনি আপনার যদি কোনো রাইটিংয়ের মধ্যে হাইপারটেনশন ব্যবহার করেন, সো এটি একটি জার্গন হিসেবে বিবেচিত হবে, যার অর্থ বাইরের লোকজন নাও জানতে পারে। হাইপারটেনশন কথাটির অর্থ হচ্ছে হাই ব্লাড প্রেশার। সো আপনি যদি লিখতে চান সে হাই ব্লাড প্রেশারে ভুগছে, আপনি কখনোই লেখা ঠিক হবে না হি হ্যাজ বিন সাফারিং ফ্রম হাইপারটেনশন। আপনাকে লিখতে হবে হি হ্যাজ বিন সাফারিং ফ্রম হাই ব্লাড প্রেশার, নট হাইপারটেনশন। একইভাবে আরও একটি এক্সাম্পল দেওয়া যায়, যেমন ল্যাব ডিপ। ল্যাব ডিপ কথাটির অর্থ হচ্ছে এমন একটি স্যাম্পল যেটা বায়ারের কাছে পাঠানো হয় রঙের অ্যাপ্রুভালের জন্য। এই জিনিসটি আপনারা বুঝতেই পারছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচলিত, কাজেই ল্যাব ডিপ হচ্ছে একটি গার্মেন্টস ইন্ডাস্ট্রির জার্গন। আপনি যদি সাধারণ কথাবার্তায় ল্যাব ডিপ ব্যবহার করেন তাহলে কিন্তু বাইরের লোকজন সেটা বুঝবে না। সো আপনি যদি লেখায় ব্যাপারটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই লিখবেন কালার স্যাম্পল, নট ল্যাব ডিপ। আশা করি জার্গনের ব্যাপারটি বুঝতে পেরেছেন। সো মোদ্দা কথা হচ্ছে লেখায় কোনো সময় জার্গন ব্যবহার করা যাবে না, সাধারণ শব্দ ব্যবহার করতে হবে যেটা আপামর জনসাধারণ বা সবাই সেটা বুঝতে পারে। ভুল নাম্বার 8, সিমিলার শব্দের ফাঁদ। অনেক শব্দ আছে দেখতে একই রকম কিন্তু ভিন্ন। আপনাকে লক্ষ্য করতে হবে যে আসলে কোন শব্দটি পারফেক্ট হবে আপনার কনটেক্সটে। যেমন অ্যাডভাইস আর অ্যাডভাইস। সো অ্যাডভাইস যখন ADVISE ব্যবহার করবেন তার মানে হচ্ছে উপদেশ দেয়া, আর অ্যাডভাইস ADVICE অ্যাডভাইস মানে হচ্ছে সাধারণ উপদেশ, নাউন। সো অ্যাডভাইস অ্যান্ড অ্যাডভাইস। ব্যাপারটি বুঝতে পেরেছেন আশা করি। ভুল নাম্বার 9, অসাবধানে স্মল লেটারের ব্যবহার। যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করা প্রয়োজন সেখানে অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, কোনো সময়ই স্মল লেটার ব্যবহার করা যাবে না। এই জিনিসগুলো আমরা সাধারণত লেজিনেস বা আলসেমি করে লক্ষ্য করি না। যেমন দিনের নাম, মাসের নাম এগুলো লিখতে হলে অবশ্যই আপনাকে প্রথমে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। সানডের এস কিন্তু কোনো সময়ে স্মল লেটার হবে না, এটা ক্যাপিটাল লেটার এস হবে। আরও একটি এক্সাম্পল দিচ্ছি, হি স্পিক্স ভেরি গুড ইংলিশ। ইংলিশের ই কিন্তু সবসময় ক্যাপিটাল লেটার হবে, ওইটা কিন্তু ইটাকে কিন্তু স্মল লেটারে করা যাবে না। আপনি যখন কোনো ডেজিগনেশন লিখতে যাবেন তখন কিন্তু কখনোই স্মল লেটারের ডেজিগনেশন লেখা যাবে না, আপনাকে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে এই সংক্রান্ত আরও অনেক নিয়মকানুন আছে, আপনারা একটু দেখে নেবেন। আমার মূল বক্তব্য হচ্ছে আমরা যাতে আলসেমি করে কোনো অবস্থাতেই ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার ব্যবহার না করি। আশা করি বুঝতে পেরেছেন। সো লেটস মুভ অন টু লাস্ট লেসন। ভুল নাম্বার 10, রিভিশন না দেয়া। এটি একটি গ্লেয়ারিং মিস্টেক। আপনি যে কোনো লেখা লিখে অবশ্যই এটাকে রিভাইজ করবেন। রিভাইজ করলে অবশ্যই কয়েকটি ভুল ধরা পড়বে। অনেকেই আলসেমি করে রিভিশন দিতে চায় না, এটা কিন্তু মোটেও ঠিক নয়। রিভিশন দেওয়ার আরেকটি নিয়ম আছে, সেটি হচ্ছে আপনি লেখাটি কমপ্লিট করে আপনার যদি হাতে সময় থাকে তাহলে একটি ব্রেক নেবেন। ব্রেক নেওয়ার পর রিভাইজ করবেন, তাহলে দেখবেন অনেকগুলো ভুল সহজেই ধরা পড়ছে। সো রিভিশন ইজ এ মাস্ট। আজকে পর্যন্তই। আশা করি রাইটিংয়ের ক্ষেত্রে অসাবধানে করা ভুলগুলো ধরতে পেরেছেন। ভুলগুলো আপনার রাইটিংয়ে ফুল হয়ে ফুটুক এই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।